পরীক্ষার ওই অঙ্কটার কথা আমরা বলেছিলাম যে এই অঙ্কটা তোমরা যখন করেছো এখানে তো চূড়ান্ত বিম্ব বের করতে বলছে। তাই চূড়ান্ত বিম্বের সূত্র বইয়ে করেছে হলো এই সূত্রটা দিয়ে, m ইকুয়ালস টু m নট ইন্টু me। অর্থাৎ তোমরা এখানে অভিলক্ষের বিবর্ধন বের করছো এবং অভিনেত্রের বিবর্ধন বের করছো, এই দুই বিবর্ধন গুণ করে তারপরে হিসাব করছো। তাই এই সূত্রটা দিয়েই কিন্তু এটা আসে। তাই ইচ্ছে করলে কিন্তু এই সূত্র দিয়েও তোমার হিসাবটা করা যায়। এটা তোমরা কেউ ট্রাই করেছো কিনা? মনে হয় কেউ করো নাই। তোমরা বইয়ে যেটা আছে সেটা দিয়েই মনে হয় করেছো, নাকি এই সূত্র দিয়ে কেউ করছো? হম, এরকম আছো কেউ, না শুধু উপরেরটা দিয়ে করেছো? এটা তোমার এখানে আমরা তো শুধু বিবর্ধনের মানটা বের করতেছি, এর জন্য এখানে মাইনাস চিহ্নটা নেওয়া হয় না। আর এটাকে ইচ্ছে করলে আমরা এই যে স্যার আমি এটা দিয়ে করছি, একই অ্যান্সার বের হয়েছে। একই অ্যান্সারই বের হবে। এবং তোমাদের উচিত কিন্তু করার সময় তোমরা এই যে কোনোটা দিয়ে বা দুইটা দিয়েই প্রথম বের করা। এটা তো তোমাদের একটা কিউরিওসিটি আসার কথা যে আমরা এটা দিয়ে করলাম, এটাও তো বিবর্ধনের সূত্র, তাহলে এটা দিয়ে দেখি হয় কিনা, এবং করে দেখো দুইটা সেম আসবে। এবং এটাকে অনেক সময় আমরা এভাবেও কি করতে পারি, সেটাকে ডিফাইন করতে পারি যে ভিই ডিভাইডেড বাই এফি। এই ভিটাই কি ছিল? ভিটাই তো তোমার ছিল মোটামুটি যে অভিনেত্রের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। এই ভিই পরিবর্তে আমরা তো এখানে ভি বসিয়েছি। আবার এই 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 যে তুমি যে ফরম্যাটে করো দেখা যাবে একই আসবে। এবং তোমরা একটু এই দুইটা সূত্রের আন্ডারেই করার চেষ্টা করবা। এভাবে বিভিন্ন ভাবে করলে হয় কি ভিতরের বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যায়, তখন জড়তাটা কমে যায়। আর এখানে তারা যেভাবে ভাষা বলেছে সেই অনুযায়ী তোমরা চিত্রটাও এঁকে নিবা, যে চিত্রটা তোমরা আঁকতে পারো কিনা। এখানে বলেছে একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 5 মিটার, 5 মিলিমিটার ও 5 সেন্টিমিটার। এই দুইটা কিন্তু সমান না। তাহলে তারা যে বিষয়টা বলেছে সেই অনুযায়ী তুমি দুইটা লেন্স তুমি এঁকে ফেলবা, একটা হলো অভিলক্ষ আর একটা হলো অভিনেত্র। তাহলে অভিলক্ষকে তুমি প্রকাশ করলা ও দিয়ে, আর অভিনেত্রটাকে তুমি প্রকাশ করলা ই দিয়ে। তাহলে এর যে আলোক কেন্দ্র সেটা ও, এর যে আলোক কেন্দ্র সেটা ধরলা ই, অভিনেত্রের। এরপরে তোমার বলেছে যে অভিলক্ষের ফোকাস দূরত্ব, এটা মনে করো অভিলক্ষের ফোকাস দূরত্ব। তাহলে এই অভিলক্ষের ফোকাস দূরত্ব এখান থেকে মূলত তো এইটা হলো আলোক কেন্দ্র, তাহলে এখান থেকে সেটা হলো 5 মিলিমিটার। 5 মিলিমিটার মানে 0.005 মিটার। এটা এখান থেকে হিসাব করতে পারো। আর অভিনেত্রের ফোকাস দূরত্ব সেটা হলো 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার 0.05 মিটার। এরকম এখান থেকে তোমরা দূরত্ব দুইটা দেখাইতে পারো। তারপরে তোমার এখানে কি বলেছে যে স্পষ্ট দর্শনের ফোকাসিং এর জন্য যন্ত্রের নলের দৈর্ঘ্য। নলের দৈর্ঘ্য মানে কি? সবসময় কি বলেছি যে এই অভিলক্ষ আর অভিনেত্রীর মধ্যবর্তী যে দূরত্ব, তার মানে এই আলোক কেন্দ্র আর এই আলোক কেন্দ্র তার মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা হইল নলের দৈর্ঘ্য। এইটা হইলো তোমার কত সেন্টিমিটার বলে দিছে? এটা হইলো 20 সেন্টিমিটার বলে দিছে। 20 সেন্টিমিটার মানে হলো 0.2 মিটার এটা। এরপরে বলেছে কি এত হলে এই যে বিবর্ধনের মান কত, চূড়ান্ত বিবর্ধনের মান কত। তাহলে এর যে বিবর্ধনটা পাওয়া যায় এটা কোথায় পাওয়া যায়? এখানে তুমি যে লক্ষ্যবস্তু রেখেছিলা এখানে, তাহলে এর চূড়ান্ত বিবর্ধন এরকম একটা জায়গায় পাওয়া যায়। তাহলে চূড়ান্ত বিবর্ধন যদি এরকম জায়গায় পাওয়া যায়, এটাই হলো তোমার চূড়ান্ত বিবর্ধন। আর এই ক্ষেত্রে তোমার যে বিবর্ধনটা হবে এইটার জন্য যে বিম্বটা হবে এইটা যদি হয় তোমার পি কিউ, তাহলে পি কিউর বিম্বটা কোন পজিশনে হবে এখানে তোমরা বলতে পারো কেউ? সেটা কি ই, এবং এইটা হইলো তোমার এখান থেকে এই পর্যন্ত হইলো তার ফোকাস দূরত্ব, আর এইখান থেকে এই পর্যন্ত হইলো অভিনেত্রীর ফোকাস দূরত্ব। তাহলে এইটা যদি তোমার এ বিন্দু হয় সে মনে করো, তাহলে ও এ আর ই এ
তাহলে এই পি কিউ এর যে বিম্ব অভিলক্ষের জন্য সেটা ও এ ও ই রেখার এই প্রধান অক্ষের কোন জায়গায় হওয়ার কথা নিয়ম অনুযায়ী বলতে পারো? এর মধ্যবর্তী কোনো একটা স্থানে। এ ই এর মধ্যবর্তী কোনো একটা স্থানে, কারণ এ ই এর মধ্যবর্তী কোনো একটা স্থানে যদি হয়, অর্থাৎ এই অভিনেত্রের আলোক কেন্দ্র এবং তার ফোকাস বিন্দু তার মধ্যবর্তী যদি জায়গায় থাকে, তাহলে সেটা তোমার অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু হিসাবে কাজ করে। আর তার আবার বিম্বটা পাওয়া যায় হইলো তারই পিছনে এবং বিবর্ধিত বিম্ব, এবং সেটাও যেভাবে আছে ঠিক সেইভাবেই বিম্বটা পাওয়া যায়। তাহলে এটা যেভাবে আছে, এটা যদি যেহেতু মানে অভিলক্ষের সামনে লক্ষ্যবস্তু এর একটা বাস্তব বিম্ব তৈরি হয়, তাহলে পি কিউ এর বিম্বটা হবে উল্টা। বাস্তব বিম্ব যে পাশে রশ্মি প্রতিষ্ঠিত হয় সে পাশেই হচ্ছে, তাহলে এই বাস্তব বিম্ব হয়েছে উল্টা, এটা হলো তোমার পি প্রাইম কিউ প্রাইম। আবার এই পি প্রাইম কিউ প্রাইম যেহেতু অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু হিসেবে কাজ করে, সুতরাং তার বিম্বটা হবে আবার সেটা যেভাবে আছে ঠিক সেইভাবেই এবং অবাস্তব বিম্ব হবে। তাহলে এইটা হবে পি ডাবল প্রাইম কিউ ডাবল প্রাইম। এই হলো তোমার চিত্র। এই চিত্রটা সবাই কি ঠিক করতে পারছো কিনা? মানে এটা কিন্তু তোমার একদম দেখো জটিল অনুবীক্ষণ যন্ত্রের যে রশ্মি চিত্র, এই হলো রশ্মি চিত্র, মানে তার পজিশন গুলা। আলোক রশ্মি তুমি এসে ফালাবা মিলাবা কোনো দরকার নাই। অর্থাৎ এই রকমের অবস্থা হইলে এর লক্ষ্য বস্তুটা কোথায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম কোন একটা জায়গায় হয়তো বা তার এফ নট হতে পারে, এরকম কোন একটা জায়গায় 2F0 হতে পারে। লক্ষ্য বস্তুটা সবসময় আমাদের কোথায় ছিল? আমরা পিছনে কি পড়ে এসেছিলাম যে অভিলক্ষের F0 এবং 2F0 এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় যদি লক্ষ্যবস্তু সেট করি, তাহলে এর একটা এখানে বিম্ব পাওয়া যাবে। এখানে বিম্বটা পাওয়া যাবে বাস্তব এবং উল্টা। সেটা আবার যখন অভিনেত্র দিয়ে আমরা দেখব, তখন সেই বিম্বটা যেখানেই হোক না কেন অভিলক্ষের, সে বিম্বটাকে অবশ্যই অভিনেত্রের জন্য তার আলোক কেন্দ্র আর ফোকাস বিন্দু তার মধ্যবর্তী জায়গায় নিয়ে আসতে হবে। এটা যদি এখানেও সৃষ্টি হইতো, তাহলে দেখা যাচ্ছে যে এই লেন্সটার ফোকাস বিন্দু এখানে, ফোকাস ফোকাস দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, তখন লেন্সটাকে ওই যে আমরা স্ক্রু ঘুরিয়ে আরো যদি এদিকে সরাই নিয়ে আসতাম, তাহলে ফোকাস দূরত্বটা এদিকে সরে আসতো, অর্থাৎ বস্তুটা তার আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানে পড়তো। তাহলে এর এর ক্ষেত্রে অভিলক্ষের ক্ষেত্রে তার বিম্বটা যেখানেই সৃষ্টি হোক, সেই বিম্বটাকে আমরা অবশ্যই যদি অভিনেত্রের আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে পড়ে যায় ভালো, আর যদি না পড়ে তাহলে এই লেন্সটাকে সামনে পিছিয়ে সরিয়ে আমরা অবশ্যই অবশ্যই এটাকে আলোক কেন্দ্র, অভিনেত্রের আলোক কেন্দ্র এবং ফোকাস তার মধ্যের কোনো একটা জায়গায় আমরা নিয়ে আসি। নিয়ে এসে তখন তার বিম্বটাকে আবার আমরা স্পষ্টভাবে লক্ষ্যবস্তু যেখানে আছে তার বাহিরে আমরা দেখাই। তাহলে এইটাই হইলো তোমার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ভিই ইকুয়ালস টু 25 সেন্টিমিটার, মানে 0.25 সেন্টিমিটার। এখান থেকে এইটা কিন্তু অঘোষিত, এইটা তোমার জানা, এইটা হয়তো অঙ্কে বা বইয়ে সেটা ডাটায় দেওয়া থাকে না। তাহলে এই চিত্রটা যদি তুমি ঠিক করতে পারো, তাহলে এখানে এই অনুযায়ী যেহেতু বের করতে হবে, তাহলে তুমি সবই বের করতে পারবা। তোমার যেহেতু এখানে এম নট বের করতে হবে, তাহলে এম নটটা কি? এম নটটা হইলো তোমার অবশ্যই অবশ্যই এই যে এম নট, এম নট কি জিনিস? ভি নট ডিভাইডেড বাই ইউ নট, অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব ডিভাইডেড বাই, মানে সরি বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দূরত্ব এবং অভিলক্ষের জন্য। তাহলে অভিলক্ষের জন্য আমার এই বিম্বের দূরত্ব, এই বিম্বের দূরত্ব, বিম্বটা কত দূরে আর লক্ষ্যবস্তু কত দূরে, সেই দুইটা দূরত্ব বের করতে হবে। এইটা হইলো তোমার ইউ নট আর এইটা হইলো তোমার ভি নট। তাহলে এইটা যদি বের করতে চাই, তখন আমরা এই অভিলক্ষের জন্য সূত্র লিখতে পারি 1 ডিভাইডেড বাই ইউ নট প্লাস 1 ডিভাইডেড বাই ভি নট ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এফ নট। এখানে এফ নটটা দেওয়া আছে, এফ নটটা দেওয়া আছে তোমার
ইউ নট আর ভি নট দেওয়া আছে কিনা, লক্ষ্যবস্তু কোন জায়গায় রাখা হয়েছে এই সম্পর্কে কিছু বলা আছে কিনা, কিছুই বলা নাই। তাহলে তুমি কি করবা, কিভাবে বের করবা, সেইটা খুঁজতে হবে। যে তোমার যদি এখানে আবার ইউ নট আর ভি নট যদি জানতে হয়, এই দুইটাই জানতে হবে, তাহলে এই দুইটা আমরা কিভাবে বের করব, এইটা হলো বিষয়। আবার তোমার এখানে এই যে নলের দৈর্ঘ্যটা দিয়ে দিছে, তাহলে নলের দৈর্ঘ্য এখানে মানে কি, নলের দৈর্ঘ্য মানে কি, নলের দৈর্ঘ্য হলো তোমার এই দুইটা লেন্সের মধ্যবর্তী দূরত্ব, আর দুইটা লেন্সের মধ্যবর্তী দূরত্ব মানে কি, এখানে ভি নট প্লাস এইটা আবার এর জন্য কি হিসেবে কাজ করতেছে, ইউ ই হিসেবে কাজ করতেছে। তাহলে এল ইকুয়ালস টু, এখানে আমরা লিখতে পারি ভি নট প্লাস ইউ ই। তাহলে তুমি এখানে এখানে যদি তুমি এই যে এল, এইটার মান জানা আছে, এইটার মান জানা আছে, কিন্তু এখানে তুমি ভি নটও জানো না, ইউ ইও জানো না। দেখো ঘটনাটা কোথায় কোথায় বাড়ছে। তাহলে তুমি যদি এখানে এই দুইটার যে কোনো একটা জানতা, এইটাও জানতো, তাহলে বাকি একটা বের হয়ে যেত, সেটা এখানে হেল্প করতো। তাই তুমি এই একটা সমীকরণ এখান থেকে জানা। আবার তুমি অভিনেত্রের জন্য লিখতে পারো 1/UE প্লাস 1/VE ইকুয়ালস টু 1/FE, এইটা লিখতে পারো। তাহলে তুমি দেখো 1/UE এইটা জানা নাই, প্লাস 1/VE এইটা জানা আছে, এই যে 25 সেন্টিমিটার, এবং 1/FE এটাও জানা আছে, এই অভিনেত্রের ফোকাস দূরত্ব 0.05। তাহলে এইটা যেহেতু আমাদের মুখস্থ মান, এইটা আর এইটা ব্যবহার করে আমরা এখান থেকে ইউই বের করতে পারি। ইউই যদি বের করতে পারি, এই সমীকরণে বসিয়ে এল এবং ইউই বসিয়ে ভি নট বের করতে পারি। যখনই ভি নট বের করতে পারবো, সেই ভি নট আবার যদি এখানে বসাই, এফ নট জানা আছে বলে দিছে, এখান থেকে ইউই বের করতে পারবো। তাহলে তোমার ভি নটও হয়ে গেল, তারপরে তোমার ভি নটও হয়ে গেল, ইউ নটও হয়ে গেল। তাহলে ভি নট ইউ নট বের হয়ে যায়। দ্যাট মিনস তোমার এই যে অভিলক্ষের বিবর্ধন সেটা বের হয়ে যায়। অভিনেত্রের বিবর্ধন, অভিনেত্রের বিবর্ধন কি, অভিনেত্রের বিবর্ধন এমই সমান সমান কি জানো, 1/, সরি অভিনেত্রের বিম্বের ভিই ডিভাইডেড বাই ইউই। তাহলে ভিই তুমি জানো, আর ইউই, ইউই তো এখান থেকেই তুমি বের করছো, অভিনেত্রেরটাও বের করা যায়, দুইটা গুণ করে দিলেই হয়। একইভাবে এখানেও তো একই কথা, এই সূত্র থেকে তো এই সূত্র আরো সহজ, যখনই ওই দুইটা বের করে দাও, তুমি এই দুইটা যখন জানো তখন তার কিছুই লাগে না, তখন এই এমই বের করারই কোনো দরকার হয় না, কারণ তুমি ভি নট ইউ নট জানো, তাহলে ভি নট ইউ নট বসাবা। 1+d, ডি মানেই তো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বটা, দ্যাট মিন্স ভিই, এটাই তো আমাদের মুখস্থ। ভাষা অনুযায়ী এটাই ভাষা অনুযায়ী অঙ্কের বোঝা যায় যে স্পষ্ট দর্শনের ফোকাসিং এর জন্য, তার মানে স্পষ্ট দর্শনের ফোকাসিং করলে বিম্বটা হবে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, আর বিম্বটা হয় সবসময় অভিনেত্র থেকে। তাহলে এইটা 25 সেন্টিমিটার, তাহলে তুমি এইটা জানো 25 সেন্টিমিটার, আর এফি তো তোমার অঙ্কের ডাটাই দেওয়া আছে, এটা বের করা যায়। তার মানে এইটার এইটা আহামরি আলাদা কিছু না, একই জিনিস, তার অঙ্কের টেকনিকটা জানতে হয়, আর অঙ্কের এই চিত্রটা একটু মাথায় নিতে হয়। অঙ্ক যখন করবা তোমরা একটু, তোমাদেরকে আমি বারবার বলতেছি, তুমি একটু অ্যানালাইসিস করে অঙ্ক করো, তবে অঙ্ক সহজ হয়ে যাচ্ছে, অঙ্ক কঠিন না, অঙ্ক সহজ হয়ে যায়। তাহলে এরপরের অঙ্ক যেটা 6.17, এটাও মনে হয় তোমরা করেছো। এখানে কি কোনো জটিলতা বাড়ছে কারো, কেউ বুঝো নাই এরকম হয়েছে, না স্যার। করতে পারছে এরকম আছো কেউ যে করতে পারছি, কে করছো? একজনও করো নাই, এটা করো নাই কেন? হম, এই 6.17 অঙ্ক কেউ করো নাই?
করছো কি করছো না সেটা বলবা তো। এই আলফি শাহরিন ঐশী, আছো তুমি? কথা বোঝা যায়? শোনো জি তুমি? স্যার। জি স্যার। এটা করছো অঙ্ক? 6.17। জি জি স্যার। অঙ্ক বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, সমস্যা আছে কার বুঝতে, সে বলো। যদি কারো সমস্যা থাকে তাহলে সে বলো, যদি সমস্যা না থাকলে আমরা সামনে চলে যাব। নেই সমস্যা? আচ্ছা, এরপরে তোমাদের আছে দেখো এই যে দূরবীক্ষণ যন্ত্র। তাহলে দূরবীক্ষণ যন্ত্র কি? দূরবীক্ষণ যন্ত্রের তোমরা প্রথমত সংজ্ঞা পড়ে ফেলবা, খুব সহজ বিষয়। যে আমরা দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখার জন্য যে যন্ত্রের সহায়তা নিয়ে থাকি, বা দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখার জন্য যে যন্ত্র সহায়তা সৃষ্টি করে বা সহায়তা দিয়ে থাকে, ওই যন্ত্রটি আমরা দূরবীক্ষণ যন্ত্র বলি। এই দূরবীক্ষণ যন্ত্র দুই রকমের হয়। নব দুই রকমের হয়। একটা হলো রিফ্লেক্টিং মানে পুরুতি স্মারক দূরবীক্ষণ যন্ত্র, আর একটা হলো পুরুতি ফলক দূরবীক্ষণ যন্ত্র। তাহলে পুরুতি স্মারক দূরবীক্ষণ যন্ত্র আবার তিন রকমের, এখানে তোমার বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। একটা হইলো নব দূরবীক্ষণ যন্ত্র, তারপরে হইলো এখানে আছে আহ ইসের এই যে ভূ দূরবীক্ষণ যন্ত্র, আর একটা হইলো গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র। আর রিফ্লেক্টিং বা পুরীতি সড়ক দূরবীক্ষণ যন্ত্র তিন প্রকার, সেটাও এখানে দেখবা। তাই এর ভিতরে আমরা নব দূরবীক্ষণ যন্ত্রের ব্যাখ্যা বিশ্লেষণটা এখন করব। তার কার্যপ্রণালী সেটা কি রকম, ঘটনাটা কি, সেখানে কি ঘটে, এইটা আমরা দেখব। প্রথমত এইটা থেকে বেশ কিছু কোশ্চেন হয় এডমিশন টেস্টে, বা এখান থেকে কোশ্চেন হয়। তাহলে এই নবদূরবীক্ষণ যন্ত্রের যে ঘটনাটা, এটা দিয়ে আমরা কি দেখি? নবদূরবীক্ষণ যন্ত্রের সংজ্ঞাটাই হইল যে যন্ত্রের সাহায্যে, এটা তো দূরের বস্তু কি স্পষ্টভাবে দেখাবে, কিন্তু দূরের বস্তু সেটা কি হতে পারে? সেটা মহাকাশের বস্তু হতে পারে, দূরের ভূমিতে কোনো বস্তু হতে পারে। তাহলে নবদূরবীক্ষণ যন্ত্র দিয়ে অনেক দূরের ভূমিতে কোনো বস্তু, সেগুলো দেখার জন্য আমরা নবদূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করি না। আমরা নবদূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করি এই যে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, এগুলা দেখার জন্য, ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য দূরত্বগুলো। তাহলে যে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য ইত্যাদি এগুলা আমরা স্পষ্ট ভাবে দেখতে পাই, বা এইসব বিষয়গুলো স্পষ্ট ভাবে দেখার জন্য আমাদের সহায়তা প্রদান করে, ওই যন্ত্রগুলোকে আমরা নব দূরবীক্ষণ যন্ত্র বলি। এই নব দূরবীক্ষণ যন্ত্রের গঠন, কার্যপ্রণালী, এইগুলা এখন আলোচনা করা হয়েছে এখানে। তাহলে নব দূরবীক্ষণ যন্ত্রের যে গঠন, সেটা একজাক্ট তোমার ইসের মতোই, জটিল অনুবীক্ষণ যন্ত্রের মতোই। জটিল অনুবীক্ষণ যন্ত্রে তোমাদের কি ছিল? সেখানে দুইটা লেন্স ছিল, দুইটা উত্তল লেন্স ছিল, একটাকে আমরা অভিলক্ষ, একটাকে অভিনেত্র বলেছি। এখানেও আমরা এই নবদূরবীক্ষণ যন্ত্রে দুইটা লেন্স থাকবে, উত্তল লেন্স থাকবে, এবং একটাকে আমরা অভিলক্ষ বলবো, একটাকে অভিনেত্র বলবো। মনে করো একটা স্টার, একটা তারা, সেটাকে আমরা দেখব। তাহলে সেটাকে দেখলে এরকম আমরা নবদূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি। তাহলে দেখলে আমার চোখ থাকে একটা পাইপের মতো থাকে, তাহলে আমার চোখ থাকে একটা লেন্সের কাছে, যেখানে থাকে সেটাকে আমরা বলি অভিনেত্র। আর আরেকটা লেন্স ওই পাইপের মাথায়, যেটা স্টার হইলো অসীমের, অসীমের স্টার, সেই অসীমের দিকে এখানে যে লেন্সটা মুখ করা থাকে, সেটাকে আমরা বলি অভিলক্ষ। অর্থাৎ বস্তুটা যার সামনে থাকে, যে লেন্সের সামনে থাকে, সেটাকে আমরা অভিলক্ষ বলি। আর এর উপরে আলাদা করে আরেকটা পাইপের মতো থাকে, যেটাকে বলা হয় ভিউ ফাউন্ডার। ঠিক আছে, এই ভিউ ফাউন্ডার দিয়ে তোমার দেখার জায়গাটাকে বড় প্রশস্ত করা হয়। এটা কিন্তু অনেক সময় ব্যাখ্যা বিশ্লেষণে আসে
যে ভিউ ফাউন্ডার কেন ব্যবহার করা হয় নবদূরবীক্ষণ যন্ত্র। এখানে তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, তোমরা একটু পড়বা, পড়লে এগুলো বোঝা যাবে। এটা তাহলে আমরা এখানে দুই ভাবে দেখি মানে আমরা দূরের জিনিসকে, একটা স্টার আছে কোথায় অনেক দূরে মিটমিট করে জ্বলতেছে, সেটাকে আমরা আরো স্পষ্ট ভাবে দেখব। তাহলে সেটাকে স্পষ্ট ভাবে দেখার জন্যই আমরা এই নবদূরবীক্ষণ যন্ত্রে ওই যে ওটা ব্যবহার করি। তাহলে নলের এক প্রান্তে আমরা চোখ রাখি, চোখ রাখলে অন্য প্রান্তে যে তোমার কি আছে, যে অভিলক্ষ আছে, তার ভিতর দিয়ে আমরা স্টারটাকে দেখি। আসলে আমরা যখন তার ভিতর দিয়ে দেখি তখন দেখি, খালি চোখে যখন দেখি তখন দেখি সে তোমার মেলান মানে হালকা টিপ 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 করে জ্বলছে। কিন্তু যখন আমরা ওটা দিয়ে দেখি যে উজ্জ্বল এবং বড় আকারে তারে একটু দেখা যাচ্ছে, এবং সেটা অনেক দূরে, অর্থাৎ যেখানে ওই স্টারটা ছিল এক্সাক্ট ওখানেই আমরা দেখতেছি এবং বড় করে দেখতেছি। তাহলে তোমার ওই স্টারের অবস্থানটা খালি চোখে আমরা যদি এরকে সরানো যায়, স্থান পরিবর্তন ঘুরাইলে দেখা যাচ্ছে যে ওই যে স্টারটা আমরা দেখেছি স্পষ্ট এবং বড় করে অনেক দূরে, একটু ঘুরাইলে কেমন জানি সে আরো কাছের দিকে আসতেছে এবং আরো বেশি স্পষ্ট হচ্ছে। তাহলে কাছে আসতেছে, আরো বেশি স্পষ্ট হচ্ছে, হতে 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 আরো যদি বেশি এরকম ঘুরাইতে থাকে একটা পর্যায়ে আবার অস্পষ্ট হয়ে যায়। তাহলে তুমি এরকম ওই রকম স্ক্রু ঘুরিয়ে 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 তাকে এমন একটা অবস্থানে রাখলা যে তোমার সর্বোচ্চ পরিমাণ সে উজ্জ্বল আর খুব কাছে মনে হচ্ছে। এভাবেও আমরা দেখি। তাহলে আমরা দুই ভাবে দেখি। তাহলে আমরা যেটাই দেখতেছি সেটাই প্রতিবিম্ব। আমরা যখন অনেক দূরে উজ্জ্বল এবং বেশি উজ্জ্বল এবং স্পষ্ট ভাবে দেখতেছি, সেটাও বিম্ব। খালি চোখে দেখলে মেলাম, কিন্তু ওই যন্ত্র দিয়ে যখন দেখতেছি অনেক দূরে স্পষ্ট এবং উজ্জ্বল। আবার ঘুরিয়ে ঘুরিয়ে কাছে এনে দেখতেছি আরো স্পষ্ট, আরো বেশি উজ্জ্বল। তাহলে এই দুই ভাবে সাধারণত দেখা হয়। এই দুই ভাবে দেখার দুইটা নাম, একটা হইলো অসীমে ফোকাসিং, আর একটা হইলো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং। এই দুই ক্ষেত্রেই আমাদের এখন রাশিমালা বের করতে হবে। এই দুইটা কেস নবদূরবীক্ষণ যন্ত্রের। তাই নবদূরবীক্ষণ যন্ত্র দিয়ে যখন আমরা বস্তুকে দেখি, এই গ্রহ নক্ষত্র এগুলো যখন অ্যানালাইসিস করি, তখন আমরা বস্তুটা যেখানে সেখানেই আমরা দেখি বড় এবং স্পষ্ট করে। সেটা হইল স্বাভাবিক ফোকাসিং অথবা অসীমে ফোকাসিং। আর যদি আমরা তাকে টেনে আরো কাছে নিয়ে এসে দেখি, তখন সেটাকে আমরা বলি একদম স্পষ্টভাবে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং। তাহলে তুমি এখন একটা একটা একটু আলোচনা করো, তাহলেই তুমি দেখবা যে ফোকাসিং যখন আমরা দুই ভাবে করি, তখন কোন ফোকাসিং এ বস্তু কিভাবে রাখতে হয়, বিম্বটা কোথায় হয়, কিভাবে হয়, তুমি একটু চিন্তা করলেই বের হয়ে যায়। তুমি খেয়াল করো প্রথমত যে তোমার লক্ষ্য বস্তুটা থাকবে সবসময় অভিলক্ষ্য থেকে দূরে। লক্ষ্য বস্তু কোথায়? অসীমে। লক্ষ্য বস্তু যদি অসীমে থাকে, কোনখান থেকে অসীমে? অভিলক্ষ্য থেকে অসীমে না অভিনেত্র থেকে অসীমে? লক্ষ্য বস্তু কোথা থেকে অসীমে? তুমি তুমি তো অভিনেত্রটা এখানে রাখতেছো চোখের কাছে, আর অভিলক্ষ্যটা কি? সামনে, আরো দূরে, অনেক দূরে। কি? ওই স্টার বা বস্তু। তাহলে বস্তুটা কার সামনে? অভিনেত্রের সামনে না অভিলক্ষের সামনে? বোঝা যায় না? কার সামনে? অভিলক্ষের সামনে।
বস্তুটা অবশ্যই অভিলক্ষের সামনে। তাহলে অভিলক্ষের সামনে বস্তুটা আছে কোথায়? অসীমে। তাহলে যদি এখানে আমরা এই অভিলক্ষের কথা বলি, এখানে যদি অভিনেত্রের কথা বলি, এখন তুমি দেখো তাহলে এখানে যদি এরকম অসীমে যদি বস্তু থাকে, অসীমে, সেখান থেকে আলো আসতেছে, আলো এসে এই যে অভিলক্ষ, তাহলে অভিলক্ষের উপরে পড়ে তার বিম্বটা কোথায় তৈরি হবে? কোন জায়গায় তৈরি হবে বিম্বটা? অভিলক্ষে কোন জায়গায় তৈরি হবে? এটা আমরা প্রধান রশ্মি ফোকাসে। বলতে পারি। আমি বারবার কিন্তু বলছি রশ্মি চিত্র আমাদের খুবই গুরুত্বপূর্ণ এগুলোর জন্য। রশ্মি চিত্র ভালো করে আমাদের বুঝতে হবে, জানতে হবে। আমরা তো সেখানে যে কন্ডিশন পড়েছি, শুরুর যে কন্ডিশনটাই ছিল আমাদের, লক্ষ্যবস্তু যখন অসীমে থাকে কোন লেন্স থেকে, তখন ওই লক্ষ্যবস্তুর যে বিম্ব ওই লেন্সের কোন জায়গায় তৈরি হয়? কোথায়? ফোকাসে, প্রধান ফোকাসে। তার প্রধান ফোকাসে তৈরি হবে। তার প্রধান ফোকাসে, অভিলক্ষের প্রধান ফোকাসে। তাহলে অভিলক্ষের প্রধান ফোকাস মনে করো এইটা, তাহলে এখানে তার একটা বিম্ব এখানে তৈরি হবে। এইটা যদি পি কিউ হইতো, সে এইটা হইতো পি প্রাইম কিউ প্রাইম। এখন আমরা এই যে বিম্বটা পি প্রাইম কিউ প্রাইম, এটা হইলো অভিলক্ষের বিম্ব। সে অভিনেত্রের জন্য কি হিসাবে কাজ করে? ওই যে জটিল অনুবীক্ষণ যন্ত্র যে ঘটনাটা ঘটছিল, এখানেও সেম ঘটনাই। এর মধ্যবর্তী জায়গায় যে বিম্বটা তৈরি হয়, সেই বিম্বটা অভিনেত্রের জন্য কি লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু হিসেবে কাজ করবে। অভিলক্ষের অভিনেত্রের লক্ষ্যবস্তু হিসাবে কাজ করবে। তাহলে আমরা কোন ফোকাসিং এর জন্য এখানে আলাপ আলোচনা করতেছি? স্বাভাবিক ফোকাসিং বা অসীমে ফোকাসিং। অর্থাৎ আমরা এই যে অসীমের বস্তু, তার বিম্বটা আমরা কোথায় পেতে চাই, কোথায় দেখতে চাই? স্বাভাবিক ফোকাসিং এর বা অসীমে ফোকাসিং এর জন্য যে বস্তু অসীমে, তার বিম্বটাও আমরা দেখবো অসীমে। তাই বিম্বটাও অসীমে দেখবো, কিন্তু খালি চোখে দেখলে বস্তুটা যেভাবে দেখা যায়, ওই যন্ত্রের সাহায্যে দেখলে বিম্বটা আরেকটু স্পষ্ট এবং উজ্জ্বল ভাবে দেখাবে। তাহলে এইটার বিম্ব একটা এখানে সৃষ্টি হয়েছে, সে অভিনেত্রের লক্ষ্যবস্তু হিসেবে কাজ করছে। তাহলে অভিনেত্র দিয়ে যখন দেখবো, ও যখন অভিনেত্রের লক্ষ্যবস্তু, ওর বিম্বটা আবার কোথায় তৈরি হতে হবে? এই পি প্রাইম কিউ প্রাইমের বিম্বটা কোথায় হবে? অসীমে। অসীমে যদি হতে হয়, তাহলে পি প্রাইম কিউ প্রাইম এই অভিনেত্রের কোন জায়গায় থাকতে হবে? এটার প্রধান ফোকাসে। অবশ্যই প্রধান ফোকাসে থাকতে হবে, রশ্মি চিত্র তাই বলে। তাহলে এর যদি প্রধান ফোকাসে থাকে, তাহলে এই বিন্দুটা অভিনেত্রেরও প্রধান ফোকাস হিসেবে কাজ করে। এই ঘটনাটাই যে এটা হবে, তাহলে তোমার এখান থেকে এর ফোকাস দূরত্ব এইটা, এটা হলো এফ নট, আর এখান থেকে এর ফোকাস দূরত্ব এটা হলো এফ। তাহলে মধ্যবর্তী যে বিম্বটা এখানে সৃষ্টি হয়েছে, এই বিম্বটা হবে অভিলক্ষেরও ফোকাসে আর অভিনেত্রেরও ফোকাসে। যদি হয় তাহলে এইটাকে আমরা একদম এইটার যে বিম্ব এখন অভিনেত্রের জন্য, তখন আমরা বিম্বটা দেখব অসীমে, অর্থাৎ লক্ষ্যবস্তু সেখানেই আমরা একটা মোটামুটি বড় করে বিম্ব সেখানে দেখব। আর কিছু, এইটাই হলো অসীমে ফোকাসিং এর জন্য তোমার এই নবদূরবীক্ষণ যন্ত্রের কার্যনীতি, ভিতরের ঘটনা, এই ভিতরের ঘটনা। তাহলে এক্ষেত্রে তোমরা একটা বিবর্তনের রাশিমালা পাবা, সেইটা একটা বের করছি, এই কন্ডিশন। আবার একটু আগে বলেছি যে আমরা ওর যে বিবর্ধন, সেটা অসীমে পেতে চাই না। যদি না চাই, যদি আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে পেতে চাই, তাহলে আমি
আমার চোখ কোথায়? আমার চোখ তো এখানে, আমার চোখ তো এখানে, আমার চোখ তো এখানে। এখান থেকে আমি এই যে এইটা আমার লক্ষ্যবস্তু, এইটারই আবার স্পষ্ট এবং বিবর্ধিত বিম্ব আমি দেখতে চাই। তাহলে স্পষ্ট আর বিবর্ধিত বিম্ব আমি যে দেখব, তাহলে কোথায় দেখব? সেটা তো আমার চোখ যেহেতু এখানে, এরকম কোন একটা জায়গায় দেখবে এবং স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে দেখবো, অর্থাৎ এখান থেকে চোখ থেকে বা এই লেন্স থেকে, এই চোখটা থাকবে লেন্সের খুব কাছে, তাহলে এই লেন্স থেকে 25 সেন্টিমিটার দূরে দেখবে। তখন এই যে বিম্বটা একদম ঠাস করে তোমার একদম স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে চলে আসবে। তাহলে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে যদি আসতে হয়, তাহলে ওই কন্ডিশনে এই যে বিম্বটা, এটা কি তোমার এই বিম্বটা যেটা অভিলক্ষের বিম্ব, সে কি অভিনেত্রের প্রধান ফোকাসে থাকতে পারবে? বলো দেখি, সম্ভব? কোনোভাবেই না। তাহলে কোন জায়গায় থাকলে, কোন জায়গায় থাকলে যেখানে লক্ষ্যবস্তু সেইখানে একটা বড় আকারের বিম্ব দেখা যায়? এটাও তোমরা রশ্মিচিত্রে পড়েছো। কোন রকম কন্ডিশনে মনে পড়ে কারো? নাই, খেয়ে ফেলছি। একটা এরকমের উত্তল লেন্সে আমরা যখন এখানে লক্ষ্যবস্তু রাখতাম, এই যে আলোক কেন্দ্র আর এইটা ছিল ফোকাস, তাহলে এর বিম্বটা কোথায় হইতো? এই যে পিকিউ, এর বিম্বটা কোথায় হইতো? ধারণা নাই? কি ব্যাপার তোমরা, এগুলো তো আমি গতদিনও তো আলাপ আলোচনা করছি যে লক্ষ্যবস্তু যে পাশে কি পাশে রে। লক্ষ্যবস্তু যে পাশে সে পাশেই, উল্টা না? লক্ষ্যবস্তু যেরকম সেরকমই, লক্ষ্যবস্তু যেরকম সেরকমই। লক্ষ্যবস্তু যেরকম সেরকমই, এবং লক্ষ্যবস্তু সমান হবে না তার থেকে বড় হবে? স্যার বড় অনেক। তাহলে এরকম একটা কন্ডিশনে তখন পাওয়া যায়। কারণ যদি লক্ষ্যবস্তুটা আলোক কেন্দ্র আর প্রধান ফোকাসের মধ্যবর্তী কোনো জায়গায় থাকে, তখন যে পাশে লক্ষ্যবস্তু ঠিক সেই পাশেই একটা অবাস্তব বিম্ব পাওয়া যায়, এবং লক্ষ্যবস্তুর মতো সেটা হবে সিধা আর হবে বিবর্ধিত বড়। তাহলে এটাকে যদি আমি, এই যে লক্ষ্যবস্তু, এটা তো অসীমের ক্ষেত্রে অভিলক্ষের জন্য বিম্ব, কিন্তু সে তো অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু। যদি এরই একটা বিবর্ধিত বিম্ব আমি যদি এখানে পেতে চাই, আমি যদি এখানে যদি পেতে চাই, এর কাছাকাছি এরকম একটা জায়গায় যদি পেতে চাই, তাহলে এই যে পি প্রাইম কিউ প্রাইম, এই পি প্রাইম কিউ প্রাইম কি আর এখানে এখানে থাকতে পারে? এই পি প্রাইম কিউ প্রাইম তখন এই লেন্সের কোথায় আসা উচিত? এইটা যদি ই হয়, এই বিন্দুটা যদি এ হয়, তাহলে এই যে অসীমে তো লক্ষ্যবস্তু আছে, তার বিম্ব অভিলক্ষের জন্য এ বিন্দুতে সৃষ্টি হইল, তাহলে সেই বিম্বটা অভিনেত্রের এই এই রেখার এ বিন্দুতে থাকতে পারে না এই রেখার মধ্যে আসবে, না এ বিন্দুর বাহিরে আসবে? কি মনে হয়? স্যার মধ্যে এর থেকে মধ্যে আসবে না? তখন যদি এখানেও হয় এবং তুমি যদি তাকেই দেখো যে হ্যাঁ এখানেও বিম্ব পাওয়া যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে এবং একটু বড় দেখা যাচ্ছে, কিন্তু অনেক দূরে, তখন তুমি যদি এই যে লেন্সটা, এটা তো এখানে ফিক্স না, এটাকে করা হয় ওইখানে, ওই যে নলে ওখানে স্ক্রু থাকে, ওই স্ক্রুর সাহায্যে যদি তুমি লেন্সটাকে এর অবস্থানটাকে সরিয়ে এদিকে আনো, তাহলে ওর যে ফোকাস এখানে ছিল সেই ফোকাসটাও সরে কি এদিকে আসবে না? ফোকাসটাও সরে এদিকে আসবে। তাই ফোকাসটা যখন এটা যদি এদিকে একটু সরে আসে, তাহলে ফোকাসটাও একটু এইদিকে আসবে। এদিকে আসলেই এই যে বিম্বটা, এই বিম্বটা তো ওর জন্য হয়েই রয়েছে। তাই তুমি যদি অভিনেত্রের লেন্সটাকে একটু সরিয়ে নিয়ে আসো, তাহলেই ওর ফোকাস দূরত্ব এদিকে সরে আসলো, আর লক্ষ্য বস্তুটা তার আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যবর্তী কোনো জায়গায় পড়লো। তখন তুমি দেখতে থাকবা যে ওই যে অসীমে যে বিম্বটা দেখেছিলা যখন এখানে ছিল, তখন তো ছিল অসীমে বিবর্ধন,
সেই বিবর্ধনটা আস্তে আস্তে এটাও তুমি সরাইতেছো আর দেখতেছো সেই বিম্বটা আস্তে আস্তে কাছে আসতেছে, সেটা আস্তে আস্তে কাছে আসতেছে। কেন কাছে আসতেছে? কারণ অসীমে থাকে কেন? কারণ এটা হইলো তার প্রধান ফোকাসে, আর যখনই এটা সরে আসে প্রধান ফোকাসটাও এদিকে সরে আসে, ফলে বিম্বটা আস্তে আস্তে আর অসীমে থাকে না, বিম্বটা এই যে লক্ষ্যবস্তু তার পিছনে কোনো একটা জায়গায় আসে। তাহলে বিম্বটা যতই আসতেছে কাছে আর এইটা যতই তুমি সরাচ্ছ দেখতেছো খুব স্পষ্ট এবং বড় হয়ে আসতেছে আর মনে হচ্ছে খুব কাছে আসতেছে। আস্তে 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 একটা পর্যায়ে দেখা যাচ্ছে খুব স্পষ্ট এবং খুব কাছে মনে হচ্ছে। তুমি যদি আরো সরাও তাহলে দেখবে আবার কিছু দেখা যায়। তখন তুমি ওইভাবে তুমি এর অবস্থানটা চেঞ্জ করে এই বিম্বটাকে যদি তার আলোক কেন্দ্র এবং ফোকাস তার মধ্যবর্তী কোনো জায়গায় রাখতে পারো, তখনই এর একটা বিবর্ধন এই লক্ষ্যবস্তুর পিছনে এবং বিবর্ধিত বিম্ব দেখা যাবে। সেটাই হবে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তোমার বিম্ব। তাহলে আমরা দুই ভাবে ফোকাসিং করতে পারি। যখন অভিলক্ষের বিম্বটাকে অভিনেত্রের ফোকাসে রাখি, অভিলক্ষের জন্য তো ফোকাসেই সৃষ্টি হয়েছে, অভিলক্ষের জন্য সবসময় ফোকাসে থাকবে। আবার অভিলক্ষের জন্য তো সবসময় ফোকাসেই থাকবে, তাহলে এই হলো অসীমে বস্তু, তাহলে এর ফোকাসই তোমার বিম্ব পি প্রাইম কিউ প্রাইম, এটা হলো অভিলক্ষের ফোকাস। তাহলে এইটাকে যদি স্পষ্ট দর্শন এখানে যদি বিম্বটাকে দেখা যায় বড় করে, তখন এই জায়গায় হবে তার ফোকাসটা এফ ই, আর এইটা হলো তার আলোক কেন্দ্র, এইটা হলো তার আলোক কেন্দ্র। তখন দেখা যাচ্ছে যে ওর অবস্থান চেঞ্জ করার দরকার নাই, ওটা যেখানে আছে সেখানেই, কিন্তু ওর অবস্থানটা চেঞ্জ করে ওর ফোকাসটা যদি ওই জায়গা থেকে সরাই নিয়ে আসি, তাহলে ওই যে ওর বিম্বটা সেটা ওর জন্য লক্ষ্যবস্তু, তখন ওর ক্ষেত্রে তার ফোকাস এবং আলোক কেন্দ্র তার মধ্যবর্তী জায়গায় চলে আসে। তখন চূড়ান্ত বিম্বটা আর অসীমে না থেকে এরকম লক্ষ্যবস্তুর পিছনে কোনো একটা জায়গায় সৃষ্টি হয়। কথা বুঝতে পারছো না বুঝেনি? এই দুই ধরনের ফোকাসিং আমাদের আছে নব দূরবীক্ষণ যন্ত্রের জন্য। অর্থাৎ একবার আমরা অসীমের বস্তুর বিম্বটা অসীমেই দেখব, তখন তোমার জাস্ট অভিলক্ষেরও ফোকাসে হবে, অভিনেত্রেরও ফোকাসে হবে। অভিলক্ষের জন্য বিম্বটা অভিলক্ষের ফোকাসে, সেটাই অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু, এবং সেই বিন্দুটাই হবে অভিনেত্রের লক্ষ্যবস্তু, আর সেই বিন্দুটাই হবে অভিনেত্রের ফোকাস। আর যদি ওই বিম্বটাকে আমরা অসীমে না দেখে আরো কাছে নিয়ে এসে দেখতে চাই, তাহলে অবশ্যই ওই অভিলক্ষের যে বিম্ব সেটা অভিলক্ষের ফোকাসই আছে, কিন্তু সেটা অভিনেত্রের ফোকাসে আর রাখা যাবে না। তাহলে সেটাকে অভিলক্ষের ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে আনতে হবে, তখন অভিলক্ষটাকে আরেকটু সরিয়ে আনতে হবে, এবং সেটা স্ক্রু ঘুরে যদি অভিলক্ষের লেন্সটাকে একটু সরিয়ে আনি, ঠিক আছে, মানে এখানে তো অভিনেত্র, তাহলে অভিনেত্র আর এখানে অভিলক্ষ, তখন অভিনেত্রের লেন্স যেখানে আছে আমি স্ক্রু ঘুরে যদি আরেকটু ঠেলে দূরে সরিয়ে দিই, তখনই দেখা যাচ্ছে বিম্বটা অভিনেত্রের আলোক কেন্দ্র আর অভিনেত্রের ফোকাস তার ভিতরে পড়েছে, ওই অভিলক্ষের বিম্বটা, যেটা অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু হিসেবে কাজ করে। আর যখনই পড়ে যায় তখনই এই যে বিম্বটা অসীমে যেটা দেখেছিলাম সেটা তখন কাছে ওই যেখানে লক্ষ্যবস্তু আছে অভিনেত্রের জন্য তার পিছনে একটা বড় করে বিবর্ধন দেখা যায়। তাই যখন স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে আমরা বিবর্ধন সৃষ্টি করব, সেই ক্ষেত্রে অবশ্যই এই যে অভিলক্ষের বিম্বটা সেটা অভিলক্ষের ফোকাসে হবে, কিন্তু সেটা অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু হবে, আর অভিনেত্রর ফোকাস আর সেই বিন্দুতে হবে না, এখান থেকে অভিলক্ষের কাছে সরে আসবে, অর্থাৎ ওই অভিনেত্র থেকে দূরে সরে যাবে। এবং এই রকম দুইটা চিত্র দেখো তোমার ওখানে এঁকে রাখতে হবে।
ওই যে প্রথম যে চিত্রটা অসীমে ফোকাসিং, দেখো এফ নট এফই যেখানে দেখাইছে, দ্বিতীয়টা ওই 448 পৃষ্ঠায় ওখানে দেখলেই পাবা। দ্বিতীয়টার জন্য তোমার যে তারা ফোকাস বের করছে, ওই যে এফইটা কোথায় ওই দূরে সরে গেছে, অভিনেত্রীর যে ফোকাস দূরত্ব। আর এই যে কিউ1 কিউ2 মানে কিউ1 আর কিউ1 আর পিওন যে লক্ষ্যবস্তু যে বিন্দুতে কিউ1 যে বিন্দুটা, সেই কিউ1 বিন্দুটা কিন্তু ফোকাস দূরত্ব। কার ফোকাস দূরত্ব? দ্বিতীয় চিত্রে কিউ1 বিন্দুটা কার ফোকাস দূরত্ব? বোঝা যায় না কার ফোকাস দূরত্ব? অভিলক্ষের। অবশ্যই অভিলক্ষের ফোকাস দূরত্ব ওইটাই হবে এবং সেটা হবে ও থেকে। তাহলে ও কিউ1 হইলো অভিলক্ষের ফোকাস দূরত্ব, আর ও টু এফই সেটা হলো অভিনেত্রের ফোকাস দূরত্ব। তাহলে অভিনেত্রের ফোকাস দূরত্ব কি হয়ে গেল? বড় হয়ে গেল। তখন অভিনেত্রের ক্ষমতা কমে যায়। ঠিক আছে, অভিনেত্রীর ক্ষমতা কিন্তু আগে যখন অসীমে বিম্ব দেখেছিলাম তখন অভিনেত্রীর যে ক্ষমতা ছিল এখন ওখান থেকে সরে আসছে। তাহলে কমে যায় বা বেড়ে যায় ওগুলা বিশ্লেষণের দরকার নাই। তাহলে আমরা এখন এই রশ্মি চিত্রের অ্যানালাইসিসটা আমরা বুঝলাম কি, এইটা বুঝে তারপরে এখানে তোমার রশ্মি চিত্র তারা অঙ্কন করছে। রশ্মি চিত্র অঙ্কন করে এরপরে ইকুয়েশন বের করছে। ইকুয়েশন গুলা একদম তোমার আগের মতো, এখানেও বিবর্ধন বের করছে। তাহলে এই নবদূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন দুই কন্ডিশনে বের হবে, দুই সিস্টেমে। এবং দুই সিস্টেম কি কি? যখন স্বাভাবিক ফোকাসিং বা অসীমের ফোকাসিং হয় তখন একটা বিবর্ধন বের হবে আর নলের দৈর্ঘ্য বের হবে। আর ফোকাসিংটা যখন স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে থাকে তখন একটা বিবর্ধন বের হবে আর নলের দৈর্ঘ্য বের হবে। এবং অঙ্ক যখন তোমাদের আসবে এই দুইটা কথা একদম স্পষ্ট ভাবে অঙ্কের ভিতরে বলা থাকবে যে স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন নির্ণয় করো। স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন, সেই ক্ষেত্রে ওই যে সূত্র ডেরিভেশন করে নিয়েছে ওই সূত্রই তোমাকে নক করতে হবে, ওই সূত্রে নক না করলে হবে না। আর নলের দৈর্ঘ্য বের করতে হলে ওই স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে যে নলের দৈর্ঘ্যটা বের করছে সেখানে নক করে সেই সূত্র ব্যবহার করে তারপর করতে হবে। যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে বলে তাহলে দেখো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব একটু চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে তারা সূত্র ডেরিভেশন করছে এবং ওই সূত্র বসাইতে হবে। এখানে তোমরা যে ভুলটা করো তোমরা সূত্র উল্টাই ফেলো। স্বাভাবিক ফোকাসিং এরটা তোমরা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে মনে করে সেখানে লিখে ফেলো, আবার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের কথা বললে সেটা তোমরা স্বাভাবিক ফোকাসিং এরটা লিখে ফেলো। মানে এটা পরীক্ষার হলে গেলে এরকম হয় ম্যাক্সিমাম, আমরা দেখেছি ছাত্র দেখি এরকমই তারা উল্টাই পাল্টাই। আমি এই জন্য বারবার বলতেছি এই জায়গাগুলো যেন প্রবলেম না হয়, তোমার এই জায়গাটি বোঝার বিষয়। আর ইকুয়েশন গুলো যে ডেরিভেশন করছে এটা তুমি দেখলে ইজিলি বুঝতে পারবে, এর ভিতর জটিলতা কিচ্ছু নেই। নর্মাল তোমার ইকুয়েশন দিয়ে কাজ বাজ করে ফেলছে, এই জ্ঞান তোমাদের আছে। এইটা একটু জাস্ট মাথায় নেবে, এটা কিন্তু জটিল অনুবীক্ষণ যন্ত্রের মতো অত জটিল, অনেক সহজ। এই তো তোমরা ঘটনা পড়ে তারপরে বক্সের ভিতরে কিছু কাজ বাজ আছে সেগুলো তোমরা ঠিক করে ফেলবা। এরপরে অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা আছে, এটা একটু অত বেশি তোমার ডিটেলস করতে হবে না, এটা জাস্ট হালকা একটু পড়ে নিয়ে সূত্রটা মুখস্থ রাখো। এগুলো অত বেশি তোমাদের ডিপের বিষয় না, এটা একটু পরবর্তী বিষয়। সূত্র দিছে যা সূত্রটাই পড়ে নিতে মুখস্থ রাখো, সূত্র কিভাবে আসলো কেমন করে আসলো এগুলো আমাদের ডেরিভেশনের দরকার। এরপরে তোমাদের এখানে দুইটা অঙ্ক আছে, এখানে তিনটে অঙ্ক আছে, একটা বিশ্লেষণী ক্ষমতার অঙ্ক আর এখানে দুটো অঙ্ক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক। এই অঙ্ক দুটো সুন্দরভাবে তুমি করে দেখো, অঙ্ক থিওরি করে অঙ্ক দুটো করে দেখো, এটা তুমি মুহূর্তের মধ্যে বুঝে যাবে। এর মধ্যে কিচ্ছু নেই, জটিল অনুবীক্ষণ যন্ত্রের মতো অত জটিলের কিচ্ছু নেই, খুবই ইজি। এরপরে তোমার আছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র বা রিফ্লেক্টিং দূরবীক্ষণ যন্ত্র। রিফ্লেক্টিং দূরবীক্ষণ যন্ত্রে রিফ্লেক্ট হতে হবে, প্রতিফলন ঘটবে। প্রতিফলন ঘটলে সেখানে একটা দর্পণ ব্যবহার করতে হবে এবং সেখানে একটা অবতল দর্পণ ব্যবহার, ওই যে গঠন
এখন এইখানেও তোমার অসীমে ফোকাসিং এবং স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং একদম ওইটার মতো, এটাও পড়ে তোমরা এখন আয়ত্তে নিতে পারো। এগুলা তোমরা নিজেরা পড়ে বোঝার চেষ্টা করবা। আমি পথ দেখাই দিলাম, তোমরা যদি নিজেরা পড়ে না ঠিক করো তাহলে কিন্তু কোনো উপায় নাই। এগুলো সুন্দরভাবে ঠিক করে ফেলতে হবে, এগুলো থেকেই তোমার এডমিশন টেস্টে অঙ্ক আসবে। তাই এই জায়গা দুইটা ঠিক করবা। ঠিক করার পরেই আমাদের আছে হলো প্রিজম। প্রিজম নিয়ে আমরা কালকে সকালে প্রিজম আমরা পড়বো। তাহলে মোটামুটি এই যন্ত্রের বিষয়টা ঠিক করে ফেলবা। আর এখান থেকে তোমরা অনুশীলনী, ওর সাথে অনুশীলনীর আরো 2-3টা অঙ্ক আছে, ওই অনুশীলনের 2-3টা অঙ্ক করো। সেটা হলো 1 2 3 4 5 6 7 8, এই 8 পর্যন্ত অঙ্ক তোমরা দেখো। এর মধ্যে তো 5 না 6 পর্যন্ত পড়াও হয়েছে, বা থামাও যে কয়টা পড়া হয়েছে, তাহলে 8 পর্যন্ত এই অঙ্ক কয়টা করবা। এই চ্যাপ্টারে তোমরা সৃজনশীল কোশ্চেন তোমাদের পড়াবো না, সৃজনশীল কোশ্চেন দরকার নাই। জাস্ট এডমিশন টেস্টের জন্য তোমরা অনুশীলনের অঙ্ক করবা আর এমসিকিউ করবা। তাহলে ওইটা কমপ্লিট করো। এরপরে লেন্স যদি আমরা শেষ করে দিতে, সরি প্রিজম যদি শেষ করে ফেলতে পারি, তাহলে আমরা অনুশীলনের অঙ্ক সব করে ফেলতে পারবো আর এমসিকিউ করে ফেলবো। তাই কালকে এবং শুক্রবার আমি পড়াবো, শুক্রবারও পড়াবো। তা এই 2 দিন মোটামুটি আমরা এখানে ক্লোজ করে ফেলতে পারবো। আজকে যেটুকু আমরা দেখাইলাম সেটুকু ক্লিয়ার করবো। কথা বুঝছি কিনা, এখানে কারো কোনো আপত্তি আছে কিনা? যদি আপত্তি থাকে তাহলে বলো। তোমাদের সবচেয়ে বড় আপত্তি তোমরা কিন্তু পড়াশোনা করো, ঠিক আছে? তোমরা যথেষ্ট ধিমেতে তালা, মানে ঢিলে ঢালা ভাব তোমাদের যথেষ্ট। তোমরা এই ঢিলে ঢালা ভাব এইগুলা দেখাইও না, এগুলা থেকে তোমরা মুক্ত হয়ে যাও। তা নাহলে তোমাদের পরীক্ষা যখনই হোক, যাই হোক, অটো পাস দিক, এই হোক সেই হোক, এটা কিন্তু কোনো বিষয় না। বিষয় হলো তোমার কিন্তু অ্যাডমিশন টেস্ট ফেস করতেই হবে, ওইটা কিন্তু তোমার আইডেন্টি। সুতরাং কি হইলো না না হইলো এখন তোমাদের হয়তো বন্ধ আরো বেড়ে যাচ্ছে বা কিছু একটা হচ্ছে, এই চিন্তা করে কোনো লাভ নেই। এবারও যারা মনে করো অটো পাস পেয়ে গেছে, তারা কি ভর্তি পরীক্ষা ফেস না করে যেতে পারবে? অবশ্যই পারবে না। যারা ছেড়ে দিচ্ছে পড়াশোনা বা কম করছে, অমুক সমুক অটো পাস এই সেই, তাহলে তো পড়া লাগবে না, এমনিতেই যে রেজাল্ট হচ্ছে সেই রেজাল্ট পেয়ে গেছি, কি হবে? তার প্রকৃত পরিচয়টা কিন্তু ফুটে উঠবে ওই এডমিশন টেস্ট। কারণ তোমরাও তোমাদের এই খারাপ সময়ের ভিতরে খারাপ সময়টাকে তোমরা ভালোভাবে গ্রহণ করে তোমাদের আখের তোমরা গুছাই অনেক সময় পাচ্ছ, দেখবা যে যারা এভাবে গুছাই নিতে পারবা এই সংখ্যা থাকবে কম, এবং তারা খুব ভালোভাবে ভালো জায়গায় সেট দিতে পারবে। ম্যাক্সিমামই হাল ছেড়ে দেবে, তাদের জন্য বিপদ আসন্ন। তাহলে একটু কমপ্লিট করো, আগামীকাল আমরা প্রিজম দেখবো, পারলে একটু প্রিজম দেখে রেখো। ওকে, আর যদি কোনো সমস্যা থাকে আজকে পরে আগামীকালকে সেগুলো বলবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।